তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে। এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি, সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি, এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে, আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে, কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে, আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে। দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা, গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হলেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম। কংগ্রেচুলেশন ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনে যারা জয়ী হলেন, অভিনন্দন, কংগ্রেচুলেশনস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন, এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সাদিক কায়েমের বিশাল এক বিজয় হয়েছে ডাকসু নির্বাচনে। বিপুল পরিমাণ, বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলেন যে ডাকসুর এই নির্বাচনের ফলাফল কী আসে, কে হবে আগামীর ভিপি নির্বাচিত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আমরা সকলেই জানতে পেরেছি। অবশেষে ভিপি নির্বাচিত হলো নতুন ভিপি সাদিক কায়েম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিপি নির্বাচিত হওয়ার পরে সাদিক কায়েমের এই ভিপি নির্বাচিত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পরে সারা দেশের ছাত্র জনতার মধ্যে একটা আনন্দ উল্লাস বিরাজ করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যে ছাত্ররা ভালোবেসে ভিপি নির্বাচিত করলো, সাদিক কায়েমকে জয়যুক্ত করলো, সেই ছাত্রদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে সাদিক কায়েম, সে বিষয়ে সাদিক কায়েম কী বলল, সাদিক কায়েম কী করতে চায় শিক্ষার্থীদের জন্য, এবং শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে ভিপি নির্বাচিত হওয়ার পরে সাদিক কায়েমের বক্তব্যটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে। ক্লান্তি হলো চেহারার মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না। জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি, সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি, এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে, আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে, কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে, আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি। এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে, একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গেছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, আমরা পলিসি ডিবেট করেছি, ডায়ালগ করেছি, শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরে লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজির ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে, আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভায়রনমেন্টের জন্য তারা বসেছিল। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল। গণরম গ্যাসরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল। শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না, কেউ মতামত দিতে পারে নাই। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
কিন্তু এই ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম, আমরা যখন তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম, একটা উৎসবমুখর পরিবেশ। এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাতে পারবো না, এক কাপ চাও খাওয়াইতে পারবো না। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা, তারা আমাদেরকে কি খাওয়াবে। কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে, কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে, যার কাছে যাই আছে, কেউ বিস্কিট খাওয়াচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে যে একটা মানসিক প্রশান্তি আছে, ক্লান্তি হলো চেহারার মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না। আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনাবাসী শিক্ষার্থী, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসী। আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম, তাদের কথাগুলো শুনতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের 17টা বাস রুট আছে, আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য, আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য। তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি। তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পার্সন, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আশা রাখছি আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি, তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের এজেন্ডাভুক্ত করব। এবং ইতিমধ্যে আমরা যে ইস্তেহার ঘোষণা করেছি সেটা দেখতে পেয়েছেন। সেই ইস্তেহারে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই 36 দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আগামী 1 বছর কোন মাসে কোন কাজটা করবো, সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার করলো, আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই। এই সকল সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে। এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম্পিটেন্সি, একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা। তো আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা আমাদের পলিসিগত জায়গায় আমরা রিফর্ম আনবো এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করবো। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি, এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি, পলিটিক্স ছাড়া আমরা আর কোনো কিছু ভাবতে পারি না। কিন্তু অবশ্যই পলিটিক্স লাগবে, আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করবো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা। সেই ধরনের একটা একাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশিওর করতে না পারি, তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব। সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই, সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, অবশ্যই আমাদেরকে একাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে। এবং সেই একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি। আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে, এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ হতে হবে। এবং শিক্ষকদের যে প্রমোশন, সেই প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে, তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হতে হবে। এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না। আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব, যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারবো এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা। সে গবেষণা বাজেট বাড়ানো, আমাদের যে লাইব্রেরি অবস্থা, আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায়, ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে। এই লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো, একই সাথে আমাদের যে আবাসন সংকট, সে আবাসন সংকট, খাদ্যের নিরাপত্তা, অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের বোনদের জন্য অনিরাপদ ক্যাম্পাস। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের বোনদের জন্য, আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং সেই ক্ষেত্রে আমাদের রুটম্যাপ কি হবে সেটাও আমরা ইতিমধ্যে স্পষ্ট ক্লিয়ার করেছি। তো আমরা আশা করছি শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যে ইস্তেহার দিয়েছি এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমরা প্রত্যেকটাই বাস্তব উপযোগী এবং এক্সিকিউটিভ প্ল্যান আমরা ইতিমধ্যে হাজির করেছি। শিক্ষার্থীরা গত 1 বছর জুড়ে আমরা যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা, আমাদের যে নেতৃত্বের গুণাবলী, সেটার উপর ইতিমধ্যে তারা আস্থা রেখেছে। আমরা যেখানে গিয়েছি তাদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি। আমরা বলছি আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই এবং ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আইডিয়া নিয়ে যাব, আমাদের মধ্যে পলিসি ডায়ালগ হবে, ডিবেট হবে, আমাদের মধ্যে মেধার প্রতিযোগিতা হবে। তো সেই ধরনের রাজনীতি আমরা 1 বছর জুড়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি। এবং আপনারা যদি আমাদের জোটের দিকে খেয়াল করেন, এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেছি। আমি যদি বলি আমার পাশে যে আছে এস এম ফরহাদ, সে এস এম ফরহাদ একই সাথে একজন বাংলাদেশের ভালো বিতার্কিক, একই সাথে ডিপার্টমেন্টে ভালো পজিশন আছে, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে। মহিউদ্দিনের কথা যদি, সে একই সাথে একটা অনার্স এবং মাস্টার্স দুটোতে ফার্স্ট হয়েছে।
একই সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে। তো আমরা বলছি আমাদের রাজনীতি এবং আমাদের একাডেমিয়া দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স কিন্তু আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে। তো সেই ধরনের যদি আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই পড়াশোনা এবং আমাদের রাজনীতি অ্যাক্টিভিজম দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেটা আমরা বিনির্মাণ করতে পারবো। তো আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে এরকম, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। যে স্বপ্ন নিয়ে আমরা একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমাদের স্বপ্ন থাকে আমরা এখানে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট পাবো, আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকরা হবে সিনিয়র স্কলার, আমরা হবে জুনিয়র স্কলার, আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমাদের আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এবং আমাদের আবাসন সংকট থাকবে না, আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না, এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না, উন্নত পরিবহন থাকবে, এবং আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে, একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে, আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে। দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা, গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হলেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম। শুরু থেকে অনেকেই বলেছিলেন শিবির ও ছাত্রী সংস্থার কর্মী ছাড়া তার পাশে আর কেউ দাঁড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যেন সব সমীকরণ ভেঙে দিয়ে প্রমাণ করল সাদিক কায়েমের প্রতি গ্রহণযোগ্যতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। এই নির্বাচনের প্রতিযোগিতা ছিল অভূতপূর্ব। একদিকে আবিদুল ইসলাম খান, অন্যদিকে উমামা ফাতেমা, আব্দুল কাদের কিংবা শামীম হোসেন, সবাই ছিলেন ভিপি পদে যোগ্য ও শক্ত প্রতিদ্বন্দ্বী। কিন্তু শেষ বিচারে সবার উপরে উঠে এলেন সাদিক কায়েম। যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। যে বিশ্ববিদ্যালয়ে রাত 1টার সময় ছাত্র শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ, সেখানে আজ শিবিরের প্রার্থী বিজয়ী হয়ে আসনে বসেছেন। শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে দিল ডানপন্থী ছাত্র রাজনীতির অধ্যায়। দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হতো বামপন্থীদের দুর্গ, সেই দুর্গ ভেদ করলেন সাদিক কায়েম। শুধু তাই নয়, মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে অবহেলার চোখে দেখা হলেও আজ তারা সেই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন। এ যেন ইসলামপন্থীদের জন্য একটা বিশাল অর্জন। ক্যাম্পাসের বাতাসে এখন টান টান উত্তেজনা, কারণ এই জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয়, বরং এটি ঢাকার রাজনীতির একটা নতুন মেরুকরণের ইঙ্গিত। সার্বিকভাবে দেখলে বোঝা যায় সাদিক কায়েমের বিজয়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি এক ভিন্ন মাত্রা পেয়েছে। প্রশ্ন এখন একটাই, তিনি কতটা দক্ষতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারবেন? কারণ প্রায় সব জোট একত্রিত হয়েছিল শিবিরকে ঠেকানোর জন্য। এমন পরিস্থিতিতে সাদিক কায়েমকে এখন প্রায় একাই এই দায়িত্ব সামলাতে হবে। প্রতিপক্ষের চাপ, ক্যাম্পাসের জটিলতা আর ছাত্র রাজনীতির বহুমুখী ধারা, সব মিলিয়ে সামনে তার পথ একদমই সহজ না। তবে কথা স্পষ্ট, এই বিজয় শুধু একটি প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি এক রাজনৈতিক ধারার পুনরুত্থানের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যেখানেই যাক না কেন, এই মুহূর্তে ইতিহাস অমর হয়ে থাকবে। এক সময়কার তুচ্ছতায় ভরা শিবিরপন্থীরা আজ নেতৃত্বের আসনে বসেছেন। এ যেন বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প। আর এই নাটকের মূল চরিত্র হয়ে সাদিক কায়েম ইতোমধ্যেই ছাত্র রাজনীতিতে স্থাপন করেছেন নতুন এক দিগন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনে যারা জয়ী হলেন, অভিনন্দন, কংগ্রেচুলেশনস অন্তরস্থল থেকে। যারা পরাজিত হয়েছেন, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদের প্রার্থী যারা আছেন, সমবেদনা জানাচ্ছি এবং আশা করি আপনারা এই রেজাল্ট থেকে, ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের জন্য প্রস্তুত হয়ে ফিরে আসবেন। কারণ আমরা চাই না জাতীয়তাবাদ মরে যাক। কারণ জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শিক যারা আছেন তারা ভারত থেকে বাংলাদেশকে পৃথক করেছেন, এটা কখনোই মরতে পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, খুব স্বল্প সময় বলে রাখি এই নির্বাচনে ইতিহাস রচিত হলো কিভাবে। এই নির্বাচনের 3টা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে, যেগুলা আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। প্রথম কথা হলো যে এই নির্বাচনের মাধ্যমে ৭১-এর চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসার খবর রচনা হলো। ৭১-কে নিয়ে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, সুশাসনের নামে দুঃশাসন, লুটপাট, খুন খারাপি, দেশকে আরেকটি রাজ্যের করদ রাজ্য বানানোর যে মেকানিজম তৈরি করেছিলেন, সেটার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে আজকে হলো। বাংলাদেশের নতুন প্রজন্ম অবশ্যই এগুলা কানে দেয় না, এগুলা মনে করে এগুলো ভারতীয় এজেন্ডা, এগুলো বাংলাদেশকে বিভাজিত করে শোষণ করার এই প্রক্রিয়ার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে, ঘৃণা জানিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দ্যাট ইজ দ্য নিউ বিগিনিং এন্ড এন্ড অফ দিস এই আপনার এই রং চেতনা, ৭১-এর চেতনা, সেটা। সেকেন্ড থিং হলো যে এই গতানুগতিক রাজনীতি, অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম, পলিটিশিয়ানসদের ব্যবহার, সেটা বাংলাদেশে ডিসফাংশনাল, নট কার্যকর, নট ফাংশনাল এনিমোর, সেটা প্রমাণ করে দিয়েছে নতুন প্রজন্ম। তারা বলেছে যে আমাদের ভোট পাইতে গেলে
সৎ, যোগ্য এবং সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে রাজনীতিতে, সংস্কার করতে হবে নিজেদের দলের ভিতরে, নেতৃত্বের টোটাল মেকানিজমের। তাহলে আপনাদেরকে আমরা ভোট দিব, যা বর্তমানে আমরা মানে এই যে প্যানেল জয়ী হয়েছে সেখানে দেখতে পাচ্ছি, আপনাদের এখানে নাই। সুতরাং এই হলো বাস্তবতায় দুটো বিষয় তারা রায় দিয়েছে। আরেকটা রায় কি দিয়েছে? আরো একটা রায় দিয়েছে যে এই যে সবসময় বলে থাকেন ওই যে জামাত শিবিরের বট বাহিনী বেশি, আপনার তাদের 1-3-4টা আইডি মানে অনলাইনে, এগুলাই হলো তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের আপনার প্রেজেন্সের বা উপস্থিতির কারণ, আসলে তাদের কোনো ভোট নাই। সেটাকে খবর রচনা করে একদম ধ্বংস করে দিয়ে আপনার বর্তমান এই জামাতে বা শিবিরের এই প্যানেল তারা জয়যুক্ত হয়েছে। অর্থাৎ তারা বলে দিয়েছে যে আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে আগামী জাতীয় নির্বাচনের রেজাল্ট। দ্যাট ইজ আওয়ার অনলাইন লেডিস এন্ড জেন্টলম্যান। এই তিনটা বিষয় এবং প্রমাণ হয়েছে। সেটা কি? সেটা হলো আপনি ওই ধর্মদ্রোহী, ধর্মহীন, বাটপার আর ভারতীয় এজেন্ডা খাওয়া বামপন্থী থেকে শুরু করে যারা আছেন তোমাদেরকে আমরা কখনোই গুনি না। তোমাদের এই কথাগুলা আমরা মনে করি না এগুলা বাংলাদেশের পক্ষে যায়, এগুলা বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। সেটা তারা দায়িত্বহীন ভাষায় এই ডাকসু নির্বাচনে তারা ভোটের মাধ্যমে নতুন প্রজন্ম এত অপপ্রচার থাকার পরেও তার প্রতিষ্ঠা করে গেছে এবং বলছে enough is enough. Shut your mouth right now. We want a new progressive political party and progressive system. We are not inclined to stay with this old-fashioned political system. That's what exactly happened, ladies and gentlemen. Above all, who won? Bangladesh won. And ভারতপন্থীরা এখানে জয়ী হয়েছে, defeated pretty badly. আর একটা জিনিস সেটা প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কি প্রমাণ করেছে? সৎ, যোগ্য প্রার্থী এবং সত্যিকার অর্থে যারা ট্রাস্টেড, যাদের কাছে মানুষ শান্তি পাবে, সৎ মানুষ মনে করে তাদের কাছে মানুষ আস্থা রেখেছে। তাদের ক্যাম্পাস এবং তাদের ক্যাম্পাসের দায়িত্ব যারা পড়ালেখা করেন ছাত্রছাত্রীরা আছেন তারা সেখানে শান্তি মনে করেন। জামাত শিবিরের এই প্যানেল, সাদিক এবং ফরহাদের এই প্যানেলকেই তারা অন্ততপক্ষে এই সময় এসেও সবচেয়ে যোগ্য, নিরাপদ মনে করেন। তারা মনে করেন এরা আমাদের ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস এবং আমাদের অর্থকরী যদি কোনো কিছু থাকে এবং প্রপারলি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে ওই ক্যাম্পাসে, সেটা তারা বুঝেছেন এবং ভোট দিয়েছেন। কোনো প্রচারণা কাজ করে নেই। আর কি কাজ করে নেই? সেটা হলো যে আওয়ামী লীগের নেগেটিভ কাজ করে নাই। আমি পাকিস্তানপন্থী, আপনি ভারতপন্থী, আপনি বাংলাদেশপন্থী, এই মিথ্যা প্রপাগান্ডামূলক ভ্রান্ত ধারণা, দেশকে বিভাজিত করার এই রাজনৈতিক ব্যবস্থা completely death has been died today. That's what we came to know from this election, ladies and gentlemen. কত টাকা? আচ্ছা, সো এরপরেও যদি হুঁশ না হয় ভবিষ্যতে আরো খারাপ সময় অপেক্ষা করতেছে। এটার জন্য আমরা বারবার বলছিলাম এই করতে হবে, এই করা যাবে না, এগুলো যে ভ্রান্ত ধারণা ছিল সেটা প্রমাণ করেছে এই ক্ষেত্রে। এবং আমাদেরকে আপনারা সত্য কথা বলার কারণে বলছেন গুপ্ত শিবির, গুপ্ত জামাত, মনে আছে? এই বামপন্থী আর ধর্মদ্রোহীদের দ্বারা বিএনপিকে রিপ্রেজেন্ট করলে তার পরিণতি কি হতে পারে সেটা এই দেশের মানে সাধারণ ছাত্রছাত্রীরা দেখিয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে বলে রাখি আগামী নির্বাচনে নিশ্চিত করেই বলতে পারি এর ফলাফল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেটার প্রতিফলন এবং ইম্প্যাক্ট পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আরো একটি শব্দ লাস্টে, শুধু ভোট দিতে পারলে কি পরিবর্তন আপনি আনতে পারেন সেটা প্রমাণিত হয়েছে। 17 বছরে ভোট দিতে পারেন বাংলাদেশের জনগণ। এবার আমি বলছি লাইভের শেষে, প্রতি ঘরে ঘরে, আমি বারবার বলছি, এখনো বলে যাচ্ছি আপনাদেরকে, ঘরে ঘরে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল এবং তাদের প্রেসক্রিপশন বহনকারী যারা আছেন, এদের কাছ থেকে আপনাকে আপনার ভবিষ্যৎ জেনারেশনকে বাঁচাতে চাইলে ঘরে ঘরে একটা করে লাঠি বানিয়ে রাখবেন। এবং লাঠির কাজ হবে আপনার ভোটের অধিকার আর বিচার বিভাগ, এই দুইটা জায়গা থেকে হাত দিলে তার পাশা লাল করে দিতে হবে। তার কোনো বিকল্প নেই। আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার গ্রেট সানকে বাংলাদেশের নিরাপদ এবং সত্যিকার অর্থে এক বেলা যদি খায় সেখানে শান্তিতে বসবাস করতে যদি চান তারা থাকুক না, তাহলে এই কাজের কোনো বিকল্প নেই। ভোটের অধিকার আর হচ্ছে বিচার বিভাগ, এই দুটো জায়গায় কেউ হাত দিলেই এই হাত যেন না নিয়ে যেতে পারে। দ্যাট ইজ আওয়ার অনলাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আর নাহলে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তদের কাছ থেকে আপনি যদি বাঁচতে পারেন নাই, এই 54 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই, সুশাসনের শু ছিল না বাংলাদেশে, এখান থেকে বাঁচতে পারবেন না। যদি বাঁচতে চান এই দুটো প্রতিষ্ঠানকে রক্ষা করবেন জীবন দিয়ে হলেও। এটা কারো পক্ষে যাচ্ছে না, বাংলাদেশের মানুষের পক্ষে যাচ্ছে, ক্রিমিনালদের বিপক্ষে যাচ্ছে। দ্যাট ইজ আওয়ার অনলাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ফেসিবাদকে না বলুন, উগ্রবাদ থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে ভালোবাসুন এবং সৎ, যোগ্য, সত্যিকার অর্থেই লেখাপড়া জানা মানুষ এবং রাজনীতি বুঝে এই ধরনের মানুষকে সাপোর্ট দিবেন। সবসময় টাকা খেয়ে ভোট দিবেন না, প্রয়োজন টাকা দিয়ে ভোট দিবেন। এই মানসিকতা আনুন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল। দ্যাট ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়ান্স অ্যাগেইন যারা জিতলেন অভিনন্দন সবাইকে, যারা পরাজিত হয়েছেন বাংলাদেশের পক্ষের মানুষ যারা ছিলেন তাদেরকে বলবো সমবেদনা জানাচ্ছি। ইনশাআল্লাহ যদি পারেন, নিজেদের যোগ্যতা থাকে, ইউ ক্যান বাউন্স ব্যাক ফর দ্য নেক্সট ইলেকশন। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। এন্ড শেয়ার করে জানিয়ে দিবেন আমার এই বক্তব্যটা সবাইকে। কংগ্রেচুলেশন ছাত্র শিবির। আমি প্রায় গনে 12 ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে
ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে। ভোটকাস্টিং শেষেই তো মোটামুটি অনেকের সাথেই পরিচয় আছে, ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই। তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, নিশ্চয়ই আপনারা সকলেই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন, বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি। তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যেই রিভ্যাক করা, এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে। বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন, এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত, মানুষ কি চায়, আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন, যেটি হোক, দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে। তো ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় 3 গুণ ভোটে, 3 গুণের কাছাকাছি ভোটে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে সাদিক কায়েম, ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন। তিনি ভোট পেয়েছেন 14,042 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন 5,658 ভোট। এছাড়া উমামা পেয়েছে 2,549 ভোট এবং আব্দুল কাদের, সেই এনসিপি ওয়ালাদের এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই, 668 ভোট। অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জিএস পদে। জিএস পদে 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ, অনেক কন্ট্রোভার্সি ছিল তাকে নিয়ে, বাট দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থীর তুলনায়। তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে 10,794টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম, ছাত্র দলের, তিনি পেয়েছেন 5,283টি। আর মেঘমাল্লার বসু পেয়েছেন 4,645টি। অপরদিকে এনসিপির প্রার্থী বাকের মজুমদার পেয়েছে 845টি। এজিএস পদেও 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি, তিনি পেয়েছেন 5,140টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর মাইদ পেয়েছেন 3,271টি ভোট। এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান মোহাম্মদ জসিম, এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা, তারও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন। শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, তারাও জয়ের পথে রয়েছেন। মানে মোট কথা এ পর্যন্ত আমরা যদি দেখি সবকিছু মিলিয়ে ছাত্র শিবির তারা এই ডাকসুতে তাদের মানে ভূমিধস বিজয় অর্জন করেছে। এখন এ নিয়ে অলরেডি ছাত্র দলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী, তিনি 4-5 ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে, প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা প্রক্টর হিসেবে দায়িত্ব ছিলেন, তো ওনাকে নিয়েও আমরা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন। বাট দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি যখন এই ভোটগুলা ভিতরে যদি নির্বাচন মেকানিজম হয়ে থাকে, তাহলে আপনারা কেন পারেন নাই? মোট কথা এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে, যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে, সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। তো আমি আশা করি যে হয়তো সারা দিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে। তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জামাতের পক্ষ থেকে, দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে রূপান্তরিত করে জায়গায় জায়গায় কোন রকম মিছিল, মিটিং, সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে। গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল, দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। সো আমি মনে করি এ নিয়ে কোনো বাকবিতণ্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবেই উচিত না। ফলাফল যেটা হয়েছে, ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে, যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন, এটাকে মেনে নেওয়া উচিত। মেকানিজম হলেও মেকানিজম আপনারা পরাজিত হয়েছেন, এটাকে মেনে নেওয়া উচিত। বেস্ট অফ লাক। আশা করি ঢাবি তার কি বলা হয় যে আসল সৌন্দর্য ফিরে পাবে নতুন নেতৃত্বের মাধ্যমে।
সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না। সে আমাদের দেশটার স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে। আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি, সে তার জন্মস্থান কোথায়, সে কোথায় বড় হয়েছে না বড় হয়েছে, সে কোথায় আছে কোথায় থাকতেছে, সেটা আমাদের দেখার বিষয় না। একটা স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে, আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি, সেই হিসাবে না হয় আমরা জানি, অতটুকু যথেষ্ট। আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো, ঠিক আছে। একটা মানুষকে তার জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই, শুধুমাত্র তার কার্যকলাপ নিয়ে আমরা বিবেচনা করি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশটা আরো সুন্দর হবে, বরং আমরা আমাদের মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক বা আন্তরিকতা, এই জিনিসটা আরো বেশি সুন্দর হবে। আসলে জামাত শিবির রাজাকার বিষয়টা এখন কিছু কিছু মানুষের মানে নৈতিকতার অবক্ষয় বলতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জামাত শিবির কিন্তু এগুলা সবকিছু থেকে বাইরে ছিল। এতদিন পর্যন্ত আমরা জানি কি আওয়ামী জঙ্গির বিষয়টা, যে জিনিসটা নিয়ে এতদিন আমরা আন্দোলন করছি, আমরা স্বাধীনতা দাবি করছি, সেটা বেসিক্যালি কি ছিল, যারা জুলুমকারী অত্যাচারী তাদের বেসিসে, তাদের এগেনস্টে। এখন সেই জিনিসটা এখন কি হয়েছে, আওয়ামী লীগ হয়তোবা এরকম কিছু পক্ষপাতিত্ব লোক আছে যারা নাকি ওই জিনিসটাকে কেন্দ্র করে বা মানুষকে উস্কে দেওয়ার জন্য হয়তোবা এই জিনিসগুলো আনতেছে। জামাত শিবির একটা শক্ত একটা দেশ, আমি মনে করি যে একটা দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে চালানোর জন্য একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এটাকে শান্তিপূর্ণ একটা বইতে আমরা চালাইতে পারি। কিন্তু সেক্ষেত্রে এখন জামাতকে যদি জঙ্গিবাদ হিসেবে তারা মানে আখ্যায়িত করে, সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই নেগেটিভ হয়ে মানুষের মানে উস্কানি দেওয়ার বা নতুন করে আবার কোনো নিজেদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার একটা চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনাগুলো আসলে চায় হয়তো কোনো একটা পক্ষ চায় না আমরা বাঙালিরা স্বাধীনভাবে সুন্দরভাবে একটা স্বাভাবিক জীবন যাপন কাটাতে পারি। তো ওই হিসাব থেকে ওই সাইড থেকে আমি চিন্তা করি যে যারা নাকি এই ধরনের চিন্তা ভাবনা বা উস্কানিমূলক কথাবার্তা বলে, তারা যেন মানে তাদের কথাতে আমরা যেন কান না দিই। আর জামাত শিবির জঙ্গিবাদ নাকি জামাত শিবির গিয়া মনে করেন জুলুমকারী বা অত্যাচার এরকম কোনো কিছু না, যে এগুলো শুধুমাত্র আমরা তাদের কার্যকলাপে দেখতে পারবো, ঠিক না। যদি তারা এরকম কোনো কিছু জুলুম করে আমাদের উপর, তখন আমরা বলতে পারবো যে তারা জুলুমকারী। আদারওয়াইজ আমরা একটা মানুষের কথা শুনে তারা জুলুমকারী বা তার অত্যাচারে এই জিনিসটা আমরা কান না দিই। যারা আমাদের উপর জুলুম করছে আমরা তাদের এগেনস্টে আমরা সোচ্চার হয়েছি। এখন যারা আমাদের উপর জুলুম করবে না, তাদেরকে বিষয়টা দুই চার জনের কথা শুনে যদি আমরা তাদের এগেনস্টে উস্কে যাই, তাহলে দেখা যাবে আমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করে আসছি, এখন ওই আন্দোলন দেখা যাবে প্রস্তর ভিত্তিটাই তখন নড়বড়ে হয়ে যাবে, ঠিক না। এখন একটা মানুষ বাইরে থেকে এসে বলবে ও জামাত শিবির গিয়া মনে করেন জুলুমকারী বা গিয়া মনে করেন যাই একটু নেগেটিভ কিছু বলবে বলে এখন আমরা আন্দোলন করে একটা সফলতা পাইছি, স্বাধীনতা পাইছি। এবং তার মানে এই না যে যে কারো কথা শুনেই আমরা নাচতে থাকবো। আমরা আমরা স্বাধীন মানুষ, আমরা গণতান্ত্রিক, আমাদের অধিকার আছে, আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ জানতে, মন্দকে মন্দ বলতে পারি, মন্দকে মন্দ যেটা সেটা আমরা বুঝি, এর জন্য আমরা এটা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই কমেন্ট করে লিখে বলবেন আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাদিক কায়েমের এই জয় শুধুমাত্র তার একার নয়, এই জয় পুরো বাংলাদেশের, পুরো বাংলার ছাত্র জনতারা, যে শিক্ষার্থীরা সাদিক কায়েমকে পছন্দ করে ভালোবেসে নির্বাচিত করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই শিক্ষার্থীদের প্রত্যাশা অবশ্যই পূরণ করতে হবে, তাদেরকে অবশ্যই তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, ছাত্রদের ভাগ্য পরিবর্তন করতে হবে। সাদিক কায়েমকে ভিপি নির্বাচিত হয়েছে, দীর্ঘদিন এই ঢাকসু নির্বাচন হয়নি, কেউ ভিপি ছিল না। ভিপি নুরুল হক নূরের পরে কোনো নির্বাচন আমরা দেখতে পারিনি, সর্বশেষ ভিপি ছিলেন ভিপি নুরুল হক নূর, এখন সাদিক কায়েম ভিপি। ভিপি নামটা নূর থেকে এসে সাদিক কায়েমের ভিপি সাদিক কায়েম হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের কি মনে হয় কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারবে ছাত্রদের, শিক্ষার্থীদের সাদিক কায়েম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন একটা কথা সকলেই বলছে সাদিক কায়েমের বিজয়ের পরে, যে ছাত্রদল ছাত্রলীগের সৎ ভাই, তাদের মা এক বাবা দুই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ কারণ সাদিক কায়েমের এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না ছাত্রদলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলেই বলছে যে ভোট কারচুপি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, কিন্তু কিছু বিশৃঙ্খল ঘটনা ছাড়া ভোট কিন্তু সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে। যাই হোক, আপনারা আপনাদের প্রতিক্রিয়া মতামতটা জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।